আজকে আমরা শিখবো কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে যোগ করতে হয়। গত ক্লাসে আমরা শিখেছিলাম যোগ অঙ্ক, বাট সেখানে আমাদের মান দেওয়া ছিল। আজকে আমরা শিখবো যদি কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে যদি মান দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো করবো। তো চলুন দেখা যাক কিভাবে করবো। আমার যদি এরকম কোনো প্রশ্ন থাকে, দুইটা সংখ্যা যোগ করতে বলে, সেটা সি প্রোগ্রাম কিভাবে করতে হবে, এরকম যদি প্রশ্ন করা হয়, তাহলে একটু খেয়াল করি এখানে আমাকে দুইটা সংখ্যা যোগ করতে বলা হয়েছে, বাট আমার কিন্তু সংখ্যা দুইটা কত সেটা বলা নাই। এরকম যদি কোনো প্রশ্ন থাকে যেখানে কোনো কাজ করতে বলে সংখ্যাগুলোর মান দেওয়া না থাকে, সেটার জন্য আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। সেই ফাংশনটির নাম হচ্ছে স্ক্যান। অর্থাৎ আমরা যখন এই স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করব, তখন সে কিবোর্ড থেকে মান নেবে। ব্যাপারটা এরকম, আমি প্রথমে প্রবলেমটা লিখবো, সি প্রোগ্রামটা লিখবো এবং লেখার পর সে আমার কাছ থেকে কিবোর্ড থেকে আমার কাছ থেকে মান চাইবে। আমি যখন দুইটা সংখ্যা ইনপুট দিব, সাথে সাথে সে আমাকে রেজাল্টটা দেবে। তো চলুন এবার আমরা সি প্রোগ্রামে আসি। তো আমরা গতদিন শিখেছিলাম, আমি যখনই কোনো সি প্রোগ্রাম করতে বলবে, আমার প্রথম কাজ হচ্ছে আমাকে 4টি লাইন লিখতে হবে। প্রথমেই হ্যাশ ইনক্লুড যেহেতু আমাকে বলছে দুইটি সংখ্যা যোগ করা সি প্রোগ্রাম, সো আমি জানি না সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা হবে নাকি দশমিক সংখ্যা হবে, এবং এই জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফ্লোট লিস্ট। কারণ আমরা জানি ফ্লট ব্যবহার করা সবচেয়ে সেফ। যখন সংখ্যা নিয়ে আমরা কাজ করব, আমরা ফ্লট লিখলে কোনো অসুবিধা নেই। এবার আসি আমার চলক থাকবে কয়টি। যেহেতু দুইটি সংখ্যা যোগ করতে বলেছে, তাহলে দুইটা সংখ্যার জন্য দুইটা চলক এবং যোগফলের জন্য আরেকটি চলক, অর্থাৎ তিনটি চলক লিখবো। তো আমি তিনটি চলক লিখছি, এ, বি এবং সি। এবং আমরা জানি যখন চলক পাশাপাশি লিখতে হয়, তখন মাঝখানে আমাকে কমা দিতে হয় এবং কোনো একটা লাইনের শেষে সেমিকোলন দিতে হয়। যেহেতু আমার মান দেওয়া নেই, সো আমাকে এখানে স্ক্যান করতে হবে। সো আমি লিখলাম স্ক্যান। স্ক্যান লিখে আমি এখানে লিখব পার্সেন্টেজ এফ। আমরা একটু বিষয়টা খেয়াল করি। আমি এখানে লিখেছি পার্সেন্টেজ এফ। আমি পার্সেন্টেজ এফ কেন দিয়েছি? কারণ আমি এখানে সংখ্যাগুলোকে নিয়েছি ফ্লট হিসেবে। যেহেতু ফ্লট নিয়েছি, আমরা জানি ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ। যেহেতু আমার দুইটা অজানা সংখ্যা, এই দুইটা অজানা সংখ্যা দিয়ে আমি দুইটা পার্সেন্টেজ এফ নিয়েছি এবং সংখ্যাগুলো আমি নাম দিয়েছি এ এবং বি। সেই কারণে আমি এখানে লিখেছি এ বি। কিন্তু এ এবং বি এর আগে আমি একটা সিম্বল ব্যবহার করেছি, সেই সিম্বলটা হচ্ছে এন্ড সিম্বল। বাট আমরা সি প্রোগ্রাম এটাকে এন্ড করব না, এইটাকে আমরা বলবো এম্পারস্যান্ড। এম্পারস্যান্ড সিম্বলটা আমরা যখন ব্যবহার করব, তখন কম্পিউটার মেমরি বুঝতে পারে এখানে কোনো একটি সংখ্যা বলবে। আমি যেহেতু লিখেছি এম্পারস্যান্ড এ, তার মানে হচ্ছে এ একটা চলকের জন্য সে একটা জায়গা রেখে দিবে। এম্পারস্যান্ড বি, এটার মানে হচ্ছে বি একটা চলক, সেখানে একটি সংখ্যা বলবে, তার জন্য সে আরেকটি জায়গা রেখে দিবে। এবং যেহেতু যোগ করবো, স্বাভাবিকভাবে আমাকে লিখতে হবে সি সমান এ প্লাস বি। লাইন শেষে আমরা ব্যবহার করবো সেমিকোলন। অর্থাৎ এ এবং বি যোগ করে আমি যোগফলটাকে সি চলকের মধ্যে রাখতে চাচ্ছি। এবার আমি ফলাফল দেখতে চাচ্ছি। তো আমরা জানি ফলাফল দেখার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করি। প্রিন্টএফ লিখলাম, ডাবল পজিশনের মধ্যে আমরা লিখব পার্সেন্টেজ এফ, এবং আমি যে যোগফলটাকে সি চলকের মধ্যে রেখেছি, তো আমি এখানে সি লিখে দিব। আমার লাইন লেখা শেষ, আমি সেমিকোলন দিব, এবং আমরা জানি পুরো প্রোগ্রামটা লেখা শেষ করে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এইভাবে আমরা দুইটি অজানা সংখ্যার জন্য সি প্রোগ্রামটা আমরা লিখতে পারবো।
আমাকে যদি প্রশ্ন করা হতো ৩টি সংখ্যা বা ৪টি সংখ্যা যোগ করা সি প্রোগ্রাম লিখো, যদি ৪টি সংখ্যা যোগ করতে বলা হলো, তো আমরা এখানে ৫টি চলক নিতাম। ৪টি চলক ৪টা সংখ্যার জন্য, এবং ৫ নম্বর যে চলক সেটা আমরা ব্যবহার করতাম যোগফলটা রাখার জন্য। এবং যদি ৪টি সংখ্যা বলা হতো, তাহলে এক্ষেত্রে আমরা পার্সেন্টেজ সেট ব্যবহার করতাম ৪টি। মোট কথা আমার যতগুলো অজানা সংখ্যা থাকবে তার জন্য আমাকে ততগুলো পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে। এবং এইখানেও হচ্ছে প্রত্যেকটা চলককে আমরা এখানে লিখতে হবে। আমাদের যদি ৪টি অজানা সংখ্যা থাকে তাহলে আমাদের লিখতে হবে এম্পারস্যান্ড এ, বি, সি এবং ডি। এবং শেষে আমি যোগফলটাকে কোনো একটা চলকের মধ্যে রাখবো, এবং আমার যখন সমীকরণটা লেখা শেষ হবে এরপর আমি প্রিন্ট করব। যেহেতু যোগফলটাকে আমরা সবগুলো চলককে প্লট হিসেবে ডিক্লেয়ার করেছি, এখানে আমরা পার্সেন্টেজ এফ লিখবো, এবং এইখানে আমি যোগফলটাকে যে চলকের মধ্যে রেখেছি সেই চলকটার নাম আমরা লিখব। আশা করি যোগের অঙ্কটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন যদি বলা হতো যে সংখ্যাগুলো গুণ করা যদি কথা বলা হতো, আমি ধরে নিচ্ছি দুইটা সংখ্যাই যদি বলা হতো দুইটি সংখ্যা গুণ করা সি প্রোগ্রাম। সো আগের মতোই আমরা জানি প্রথম যে 4টি লাইন আছে এই 4টি লাইন আমাদের সবসময় হচ্ছে ঠিক থাকবে। এখন আমাকে যেহেতু এখানে সংখ্যাগুলো দেওয়া নেই, সো আমরা এখানে প্লট নিব। এবং যেহেতু দুইটা সংখ্যা গুণ করবো, তার মানে দুইটা সংখ্যার জন্য দুইটা চলক, গুণফলের জন্য আরেকটি চলক, তার মানে আমি এখানে 3টি চলক নিব। নেয়ার পর যেহেতু মান দেওয়া নাই, আমাকে ব্যবহার করতে হবে স্ক্যানের। যেহেতু দুইটা সংখ্যা গুণ করবো, সো আমি দুইটা পার্সেন্টেজ এফ লিখবো এবং এখানে চলকগুলোর নাম লিখবো। এবার আসি, এখানে আমাকে একটু পরিবর্তন করতে হবে। যেহেতু গুণ করছি, তো আমরা এ এবং বি এর মাঝখানে আমরা গুণ চিহ্নটা ব্যবহার করব। সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা গুণ চিহ্নটাকে এভাবে স্টার চিহ্নের মাধ্যমে লিখব, এবং একইভাবে প্রিন্টেড এর মধ্যে আমরা পার্সেন্টেজ এফ লিখব। যেহেতু গুণফলটাকে সি এর মধ্যে রেখেছি, এখানে আমি সি থাকবে। এইভাবে আমরা গুণের অঙ্কও করতে পারবো। আচ্ছা, এবার যদি আমাকে বলা হয় দুইটি সংখ্যা ভাগ করার কথা যদি বলে, তাহলে আমরা কি করব? আমি পরিকল্পনা করে দিচ্ছি। তো ভাগ করার জন্য যেহেতু দুইটা সংখ্যা ভাগ করব, একইভাবে বুঝাই যাচ্ছে এখানে 3টি চলক লাগবে। মান দেওয়ার মানে আমাকে স্ক্যান করতে হবে, এই জায়গাটায় আমাকে পরিবর্তন করতে হবে। আমরা ভাগ চিহ্নটাকে এইভাবে লিখি। নরমালি আমরা ভাগ চিহ্ন ব্যবহার করি এইভাবে, বা সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এইভাবে ভাগ চিহ্নটা ব্যবহার না করে আমরা যেটা করব, স্ল্যাশ দিয়ে আমরা ভাগ চিহ্নটাকে প্রয়োগ করব। কারণ তোমরা যদি খেয়াল করো কিবোর্ডে আসলে ভাগ চিহ্নটাকে এরকম স্ল্যাশ দিয়ে দেয়। আমরা প্রোগ্রামে যেহেতু কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যখন আমরা লিখবো, সেই স্ক্রিনের মধ্যে ভাগ চিহ্নটা এরকম হবে। আমরা ভাগ চিহ্নটাকে এইভাবে দিব, এবং শেষে আমরা এটাকে প্রিন্ট করব। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যক সংখ্যা, আমি এখানে উদাহরণ হিসেবে দুটি সংখ্যা যোগ করার প্রোগ্রাম করেছি। যদি পরীক্ষায় 3টি সংখ্যা 4টি সংখ্যা বা যে কোনো সংখ্যক সংখ্যাই থাকুক না কেন, আমরা খুব সহজেই এইভাবে সেই অঙ্কগুলোকে সলভ করতে পারবো। এবার আসি, আমরা যদি বলা হয় গড় নির্ণয় করার প্রশ্ন যদি বলা হয়, আমি ধরে নিচ্ছি প্রশ্নটা হচ্ছে 4টি সংখ্যা গড় নির্ণয় করার এরকম যদি কোনো প্রশ্ন থাকে, 4টি সংখ্যার গড় নির্ণয় করা সি প্রোগ্রাম করো, তাহলে আমরা কি করব? আমরা সলিউশনে যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করি 4টি সংখ্যার গড় নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাকে এখানে সংখ্যা দেওয়া আছে, আমার সংখ্যা দেওয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে স্ক্যানের ফাংশনটি প্রয়োগ করতে হবে। এরপর আমাকে জানতে হবে গড় কিভাবে নির্ণয় করে। আমরা জানি গড়ের সূত্রটা হচ্ছে এরকম, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশি সংখ্যা। অর্থাৎ এখানে যেহেতু 4টি সংখ্যা বলেছে, তার মানে আমাকে 4টা সংখ্যা যোগ করতে হবে, এবং যোগ করে যোগফলটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। সো আমাকে এই অঙ্কটাকে সমাধান করতে পারি। সো আমি ফার্স্টে চলক নেই এ, বি,
সি ডি ই। আমরা জানি যখন একাধিক চলক আমরা পাশাপাশি লিখবো তখন তাদের মাঝখানে আমাদের কমা লিখতে হবে এবং লাইন শেষে আমাদেরকে ব্যবহার করতে হবে সেমিকোলন। এবার আছে যেহেতু সংখ্যাগুলো অজানা, সো অজানা সংখ্যার জন্য আমাকে ব্যবহার করতে হবে স্ক্যানএফ ফাংশন। এবার স্ক্যানএফ এর মধ্যে আমাদেরকে যেহেতু আমরা প্লট নিয়েছি তার মানে আমরা লিখব পার্সেন্টেজ এফ। এখন কয়টা পার্সেন্টেজ এফ লিখবো? যেহেতু চারটি সংখ্যা বলা রয়েছে তার মানে আমরা 4 বার পার্সেন্টেজ এফ লিখব। একবার লিখলাম, দুইবার, তিনবার, চারবার। তো আমরা চারটা সংখ্যার জন্য 4টা পার্সেন্টেজ এফ লিখলাম। এবার হচ্ছে সেই সংখ্যাগুলোর জন্য চলককে লিখব। তখন আমরা লিখবো এম্পারস্যান্ড এ, এম্পারস্যান্ড বি, এম্পারস্যান্ড সি, এম্পারস্যান্ড ডি। আমার লেখা শেষ। এখন আমি এখানে ব্যবহার করব সেমিকোলন। তুমি চাইলে এই যে পার্সেন্টেজ এফ লিখলাম এদের মাঝখানে কমা দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, অথবা তুমি চাইলে তাদের মাঝখানে স্পেসও দিতে পারো। সো আমি এখানে লিখলাম। এবার আমার কাজ হচ্ছে গড়ের সূত্রটা লিখলাম। সো আমরা জানি গড় হচ্ছে রাশিগুলোর যোগফল। আমার এখানে রাশিগুলো হচ্ছে এ বি সি ডি। তাহলে আমি এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমি রাশিগুলোকে যোগ করলাম, যোগ করে আমাকে ভাগ করতে হবে। যেহেতু চারটি সংখ্যা তার মানে আমি একসাথে ভাগ করব 4 দ্বারা। আমার লাইন লেখা শেষ, আমি এখানে সেমিকোলন দেব। এবার আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন ব্যবহার করলাম? কারণ তোমরা জানো যখন যোগ এবং ভাগ একই সাথে থাকে তো তখন আগে ভাগের কাজ হয়, বাট আমাকে যে আগে যোগফলটা নির্ণয় করতে হবে সেই কারণে আমি সকলকে যোগ করার কাজটা আগে করার জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। কারণ আগে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর ভাগ হবে 4 দ্বারা। যেহেতু আমার কাজ শেষ, এবার ফলাফল দেখব। তো ফলাফল দেখার জন্য আমরা জানি প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। ফলাফলটাকে আমি ই চলকের মধ্যে রেখেছি এবং আমরা জানি ইটাও হচ্ছে একটা ফ্লট। তার মানে আমরা ব্যবহার করব পার্সেন্টেজ এফ এবং চলক। এই চলকের মধ্যে আমরা ফলাফলটাকে রেখেছি, এখানে আমরা সেমিকোলনটা দেব। এবং আমরা জানি প্রোগ্রাম শেষ করে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে দিলে হবে, অথবা তুমি চাইলে এখানেও দিতে পারো। সো আমি এখানে দুইটা দিয়েছি, তুমি যেই কোনো একটা দিবে, আমি একটা মুছে দিলাম। এবার পুরো প্রবলেমটা কিভাবে করছে আমরা আবারও একটু বোঝার চেষ্টা করি। আমাকে প্রথম যে 4 লাইন আছে এই 4 লাইনটা আমাকে সবসময় লিখতে হবে। সো আমি 4টা লাইন লিখলাম। এরপরের কাজ হচ্ছে যেহেতু 4টি সংখ্যার গড় নির্ণয় করতে হবে, আমার সংখ্যাগুলো দেওয়া নাই, আমরা কি করবো, আমরা এখানে প্লট নিব। যেহেতু 4টি সংখ্যা, এই 4টি সংখ্যা দিয়ে আমরা 4টা চলক দিলাম এবং রেজাল্ট অর্থাৎ গড়টা রাখার জন্য আমরা আরো একটি চলক, মোট 5টি চলক আমরা দিলাম। এরপরের কাজ হচ্ছে যেহেতু মান দেওয়া নেই, সো আমরা এখানে স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করব। স্ক্যানএফ এর মধ্যে আমাকে দেখতে হবে এখানে অজানা সংখ্যা কয়টি। আমার এখানে অজানা সংখ্যা 4টি। সো আমি এখানে 4টা পার্সেন্টেজ এফ লিখলাম। লেখার পর এই যে অজানা সংখ্যাগুলোকে লিখলাম, এগুলোকে আমি কোন চলকের মধ্যে রেখেছি। আমার 4টা সংখ্যা হচ্ছে এ বি সি এবং ডি চলক, এবং এই চলকগুলোকে আমাকে লিখতে হয় এম্পারসেন্ড সিম্বল সহ। তো আমি লিখলাম এম্পারসেন্ড এ, এম্পারসেন্ড বি, এম্পারসেন্ড সি, এম্পারসেন্ড ডি। আমার লাইনটা লেখা শেষ। আমি এখানে সেমিকোলন ব্যবহার করেছি। এই যে 4টা পার্সেন্টেজ এফ আমি এখানে লিখলাম, এই পার্সেন্টেজ এফ গুলোর মাঝখানে তুমি চাইলে কমাও প্রয়োগ করতে পারো অথবা স্পেস দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে যে চলকগুলো আছে তাদের মাঝখানে তোমাকে কমা দিতে হবে। এরপর আসি সূত্রটার মধ্যে। সো আমার যেহেতু গড় মানে হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করতে হবে, তো আমি যোগ করলাম a প্লাস b প্লাস c প্লাস d এবং যোগ করে সেই যোগফলটাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা জানি ভাগকে আমরা এরকম স্ল্যাশের মাধ্যমে লিখবো এবং 4 দিয়ে আমি ভাগ করব। আমার লাইনটা লেখা শেষ, আমি এখানে সেমিকোলন দিলাম। এবার আমাকে ফলাফলটা দেখতে হবে। সো ফলাফল দেখার জন্য আমরা এখানে প্রিন্টএফ ফাংশনটি ব্যবহার করব। প্রিন্টএফ লিখলাম, যেহেতু ফলাফলটাকে আমরা প্লট করেছি সেখানে আমরা এখানে লিখলাম পার্সেন্টেজ এফ এবং ফলাফলটাকে আমরা ই চলকের মধ্যে, এখানে ই চলকের মধ্যে রেখেছি, সেই কারণে আমি এখানে ই চলকটা দিলাম। এবং আমরা জানি প্রোগ্রাম শেষ করে আমাদেরকে সেমিকোলন দিতে হয়। সো সেই কারণে আমি এখানে সেমিকোলনের পরে পুরো প্রোগ্রামটাকে
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শেষ করতে হয়, এই কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে প্রোগ্রামটাকে শেষ করলাম। এইভাবে আমরা যে কোনো সংখ্যা, আমাদের যদি পরীক্ষা বলে 5টি সংখ্যার গড় নির্ণয় করা অথবা 6টি সংখ্যার গড় নির্ণয় করতে বলে, সো আমরা এরকম সহজেই 6টি সংখ্যা যদি বলে আমরা 7টা চলক মিলে খুব সহজে আমরা এই অঙ্কটিকে সলভ করতে পারবো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এইবার আমরা আরো একটি অঙ্ক করি, কোন একটা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি। সো আমার প্রশ্নটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা সি প্রোগ্রাম লিখতে বলেছে। আচ্ছা, আমরা এই প্রশ্নটা সমাধান করার আগে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে নেই। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ এই পাইটা হচ্ছে একটা ধ্রুবক এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে আমি যদি কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ জানি, আমি খুব সহজে এই সূত্রটার মাধ্যমে ক্ষেত্রফলটাকে আমরা নির্ণয় করতে পারবো। এবার আসি আমরা অঙ্কটা কিভাবে সলভ করবো। তো আমরা তো জানি বিভিন্ন সি প্রোগ্রাম যখন আমরা করবো আমাদেরকে এই 4টি লাইন, আমরা এই 4টি লাইন আমরা সব সময় লিখবো। এবার আসি, যেহেতু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ব্যাসার্ধ দেওয়া নেই, তাহলে আমাদের জন্য ব্যবহার করতে হবে আমাদের এখানে প্লট। সো আমি প্লট নিলাম বৃত্তের ব্যাসার্ধ। আমরা একটু বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আর চিন্তা করি, তাহলে এখানে চলক নিলাম ব্যাসার্ধের জন্য আর, ক্ষেত্রফলের জন্য আমি একটা চলক নিলাম এখানে এরিয়ার মান। আমরা জানি চলক হিসেবে আমরা যে কোনো কিছুকে নিতে পারি। তো আমি এখানে চলক হিসেবে এরিয়া নিলাম। আমার এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বাট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নেই। আমরা জানি যদি ব্যাসার্ধ বা যে জিনিসটা আমাদের দরকার সেটা যদি দেওয়া না থাকে, আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। আমরা স্ক্যানএফ ফাংশনটা লিখলাম, যেহেতু আমি বলেছি প্লট হিসেবে নিয়েছি ডেটা টাইপ, এবং আমরা জানি প্লট যদি ডেটা টাইপ হয় তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ। আমি পার্সেন্টেজ এফ লিখলাম এবং আমি ব্যাসার্ধের জন্য যে চলক নিয়েছি সেটি হচ্ছে আর। আমরা জানি যখন স্ক্যান করব তখন চলকের আগে এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করতে হয়। আর লিখলাম এবং আমার লাইন লেখা শেষ, আমি সেমিকোলন দিব। এবার আসি সূত্রটা লিখব। আমরা সূত্রটা অর্থাৎ ক্ষেত্রফলটাকে আমরা এরিয়া একটা চলকের মধ্যে রাখতে চাচ্ছি, তো সেই কারণে আমি এখানে লিখলাম এরিয়া। এবার সূত্রটার মধ্যে সূত্রটা হচ্ছে পাই আর স্কয়ার। আমরা পাই এর মান জানি 3.1416। সো আমি এখানে লিখলাম 3.1416। এটা লেখার পর এই যে পাই এবং আর এই দুটোর মাঝখানে এখানে রয়েছে গুণ চিহ্ন। এই গুণ চিহ্নটাকে আমরা জানি স্টার চিহ্ন দিয়ে দিতে হয়। তো আমি এখানে স্টার চিহ্ন দিলাম। এখানে রয়েছে আর স্কয়ার অর্থাৎ ব্যাসার্ধের স্কয়ার। আমরা সি প্রোগ্রামে এই স্কয়ারটাকে অথবা পাওয়ার যদি কিউব হয় সেটাকে আমরা সরাসরি লিখতে পারি না, এটাকে আমাদের একটু ভেঙে লিখতে হয়। আমরা জানি আর স্কয়ার মানে হচ্ছে এখানে দুইটা আর আছে, তার মানে আমরা এটাকে গুণ আকারে লিখবো আর ইনটু আর। এই যে সূত্রটা একটু খেয়াল করি, পাই পাই মানে হচ্ছে 3.1416 গুণ ব্যাসার্ধ হচ্ছে আর, আর স্কয়ার, স্কয়ারটাকে লেখা যায় না সরাসরি, সেখানে আমরা লিখলাম আর গুণ আর। লাইন হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে সেমিকোলন। ফলাফল দেখার জন্য আমরা ব্যবহার করব প্রিন্টএফ। সো প্রিন্টএফ এর মধ্যে আমরা জানি আমরা ব্যবহার করব পার্সেন্টেজ এফ। কেন পার্সেন্টেজ এফ? কারণ এই যে আমার ফলাফলটাকে রাখার জন্য এরিয়া নামে একটা চলক নিয়েছে এবং সেই চলকটা হচ্ছে একটা প্লট অর্থাৎ দশমিক সংখ্যা, সেই কারণে আমরা এখানে ব্যবহার করেছি পার্সেন্টেজ এফ। এবং এবার আমরা চলকটার নাম লিখবো, চলকটার নাম হচ্ছে এরিয়া। আমার প্রোগ্রাম লেখা শেষ। এবার আমি সবার শেষে সেকেন্ড ব্র্যাকেটে প্রোগ্রামটাকে শেষ করে দেব। তো পুরো প্রোগ্রামটাকে আবার একটু ওভারভিউ করি। আমরা এই 4টা লাইন তো আমরা লিখে ফেলবো সব সময়।
এই 4টা লাইন আমি লিখলাম এখানে। এরপর আমরা প্রশ্নের দিকে তাকাবো। প্রশ্ন যেহেতু বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে, আমরা জানি ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার। তো এখানে আমার অজানা জিনিস হচ্ছে একটা, অর্থাৎ ব্যাসার্ধ জানলেই আমি প্রবলেমটাকে সলভ করতে পারবো। পাই এর একটা নির্দিষ্ট মান রয়েছে, সেটা হচ্ছে 3.1416। তো যেহেতু আর আমার অজানা, সেই কারণে আমরা জানি অজানা জিনিসের মান বের করার জন্য আমরা স্ক্যানএফটা ব্যবহার করবো। তো স্ক্যানএফ ফাংশনটা নিলাম, এবং যেহেতু আমি প্লট বলেছি সেখানে আমরা এখানে ব্যবহার করেছি পার্সেন্টেজ এফ। এবং আমরা জানি স্ক্যানএফ এর মধ্যে যখন কোনো চলক লিখবো, সেই চলকের নামের আগে এম্পারস্যান্ড সিম্বলটা ব্যবহার করতে হবে। তো আমরা এম্পারস্যান্ড ব্যবহার করলাম। আমরা জানি কোন একটা লাইন লেখা শেষ হলে সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিলাম। এবার সূত্রটা লিখবো। সো আমরা এই যে অঙ্কটা করছি, এই অঙ্কটা রেজাল্টটাকে রাখার জন্য আমি এরিয়া নামে একটা চলক নিয়েছি। এরিয়া সমান লিখলাম, এবার সূত্রটায় আসি। পাই পাই এর পরিবর্তে আমি লিখেছি 3.1416। এবার আর স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে আর এখানে দুইটা আছে, সো স্কয়ারকে সরাসরি লেখা যায় না, সেখানে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখেছি আর গুণ আর। যেহেতু লেখাটা শেষ, আমি সেমিকোলন দিয়ে ওই লাইনটা শেষ করলাম, এবং তারপর আমাকে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হয়। তো প্রিন্টএফ লিখলাম। যেহেতু রেজাল্টটাকে প্লট করেছি, সেখানে এখানে লিখলাম পার্সেন্টেজ এফ, এবং রেজাল্টটাকে আমি এরিয়া চলকের মধ্যে রেখেছি, আমি এরিয়া চলকটা এখানে লিখলাম। এইভাবে হচ্ছে আমরা যে কোনো সি প্রোগ্রাম খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করি পেপারগুলো তোমাদের কাছে সহজে সেগুলো বুঝতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো সেই বিষয়গুলোকে সলভ করার জন্য। ধন্যবাদ সবাই।